আজ জারি হতে পারে বিজ্ঞপ্তি। আমরা দেখেছিলাম যে গত সোমবার এনডিএ শরিক হতে চেয়ে গত সোমবার লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছিলেন বেসুরোরা। দিল্লিতে দফায় দফায় বৈঠকও হয়েছে এবং লোকসভার তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক নিয়ে কি তাহলে আজ জারি হতে পারে বিজ্ঞপ্তি? চলুন এ নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আজকে কি তাহলে বিজ্ঞপ্তি জারি হতে পারে? কি হতে পারে? দেখো, লোকসভা স্পিকারের আজকে ফেরার কথা রয়েছে এবং তিনি সংসদে যাবেন এবং সূত্রের খবর যে চিঠি তাদের কাছে জমা পড়েছে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই নতুন ব্লক ঘোষণা হতে চলেছে। আজকেই হয়তো বিজ্ঞপ্তি দুপুর বা বিকালের মধ্যে লোকসভা সচিবালয়ের তরফ থেকে প্রকাশ করা হতে পারে। আমরা দেখেছি যে গত সোমবার থেকে একদম টান নাটকীয় পরিস্থিতি গোটা দিল্লিতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যেতে একাধিক যারা সাংসদ তারা প্রথমে এক বিজেপি নেতার বাড়িতে তারা বৈঠক করেন। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের যে বাড়ি, সেই বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছিলেন। সেখানেও একাধিক সাংসদ উপস্থিত ছিলেন, তারা কথা বলেছেন এবং বিভিন্ন সময় দাঁড়িয়েই যারা লোকসভা তৃণমূল কংগ্রেসের সাংসদরা ছিলেন তারা বলছেন যে তারা কেন আলাদা হয়ে যাচ্ছেন, কেন তাদের আলাদা হতে হচ্ছে এবং কি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন তারা প্রত্যেকে জানিয়েছেন। গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন সাংসদদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার একটা ভূমিকা পালন করেছিলেন। এরপর একে একে দেখতে পাওয়া যায় যে লোকসভার একাধিক যারা সাংসদ, শতাব্দী রায় রয়েছেন, জুন মালিয়া রয়েছে, দেব রয়েছে, অন্যদিকে হচ্ছে জগদীশ বাসুনিয়া রয়েছে, কালীপদ সোরেন রয়েছে, অরূপ চক্রবর্তী রয়েছে, প্রচুর নাম যারা রয়েছেন যে তারা একসঙ্গে তারা এক ছাতার তলাতে আসেন, তারা একসঙ্গে তারা বৈঠক করেন এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন যারা আলাদা ব্লক তৈরি করে যাবে। এখন রাজনৈতিক দিক থেকে দুটো ঘটনা ঘটতে পারে। প্রথমত তারা যেহেতু বলছেন যে এনডিএ শিবিরের দিকে তারা সাহায্য করবেন, সেক্ষেত্রে এনডিএ তাদেরকে কতটা গ্রহণ করবে সেটা হয়তো সময়ের অপেক্ষা। একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তারা লোকসভার মধ্যে আলাদা, তাদের যে গোষ্ঠী সেই গোষ্ঠী যে আলাদা করে সরে যাচ্ছে, তারা যে একটা আলাদা ব্লক বানিয়ে রাজ্য বিধানসভার মধ্যেই তারা থাকবে সেটা কার্য তাদের কথাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। গতকালকে আমরা জানি যে দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ তাদের তরফ থেকে একাধিক বিষয়ের কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে আইন অনুযায়ী ব্লক তৈরি করার ক্ষেত্রে এর আগে সংসদের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে, আইনত কি প্রক্রিয়া ঘটেছে কথা বলছে। কিন্তু যারা দীর্ঘদিনের পরিষদীয় বা সংসদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ তাদের একটা কথা, তাদের বক্তব্য এই ধরনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র লোকসভা স্পিকার তিনি গ্রহণ করতে পারেন এবং এই ধরনের গোটা বিষয়ের ক্ষেত্রে লোকসভা স্পিকারের বা রাজ্য ক্ষেত্রে বিধানসভা স্পিকারের সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে কোনোভাবেই যে ব্লক তৈরি করতে পারা যাবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে যারা একটা সময় একই রাজনৈতিক দলের তরফ থেকে এসেছিলেন, যাদেরকে বলাই হতো সম মনোভাবা সম্পন্ন সাংসদ, তারা বলছেন তারা নির্দিষ্ট কিছু ইস্যুতে তাদের প্রতি যে চাপিয়ে দেওয়া যে বিষয় বা সিদ্ধান্ত তাতে তারা সহমত পোষণ করবেন না। তাদের বক্তব্য হচ্ছে যে নিজেদের সংসদীয় এলাকার ক্ষেত্রে বা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন নীতি প্রণয়ন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয় বা যে ধরনের সাহায্য করা হয় সেই বিষয়টাকে নিয়ে তারা সহযোগিতা করতে চান এবং সেই কারণেই তাদের আলাদা ব্লকের ক্ষেত্রে যাওয়া। এবং আমাদের কাছে খবর যে এর আগে সোমবার দিনকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের মধ্যেও আলাদা করে সাংসদদের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতা তিনি কথা বলেছেন বা যাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। ফলে সব মিলিয়ে যে ব্লক যে তৈরি হয়েছে সেই ব্লকের আজকে মান্যতা লোকসভা স্পিকার তিনি এসে পৌঁছানোর পর দেওয়া হতে পারে এবং সেটা হয়ে গেলে যে কতজন সাংসদ, তার কারণ হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, এদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে তৃণমূলের অন্য শিবিরের তরফ থেকে, বারবার করে উল্লেখ করা হচ্ছে তাদের হাতে কত সংখ্যা রয়েছে। আজকে যদি ব্লক তৈরি সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেওয়া, সেখানে স্পষ্ট হয়ে যাবে যে সংখ্যা তত্ত্বের দিক থেকে কারা এগিয়ে থাকলেন, কাদের হাতে সর্বাধিক সাংসদ থাকলো এবং সেই সংখ্যার ভিত্তিতে বা এই সংখ্যা তত্ত্বের দিক থেকে তারা ব্লক তৈরি করার গ্রহণযোগ্যতার জায়গাতে তারা পৌঁছে গিয়েছেন। বেশ, ধন্যবাদ আবির। নজর থাকবে অবশ্যই সোমবার লোকসভা স্পিকারকে বেসুরোদের চিঠি। আমরা দেখেছিলাম সোমবার দিল্লিতে একেবারে টান উত্তেজনা ছিল, টান নাটক ছিল। বেসুরোদের চিঠি দেন স্পিকারকে এবং চিঠিতে 20 সাংসদের সই বলে দাবি করেন কাকলি। দিল্লিতে দফায় বৈঠক হয় তৃণমূলের বেসুরোদের মধ্যে। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন বেসুরোরা এবং সেখানে ছিলেন শুভেন্দু অধিকারীও। দিল্লিতে শতাব্দীর বাড়িতে বেসুরোদের বৈঠকেও শুভেন্দু। শতাব্দীর বাড়ি থেকে বেরিয়ে ভিক্টরি সাইন দেখান মুখ্যমন্ত্রী। লোকসভায় বেসুরোদের দলনেতা হওয়ার পথে কাকলি ঘোষ দস্তিদার, তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমরা। বাংলার উন্নয়ন ও দেশের নিরাপত্তার স্বার্থে একজোট, এমনটাই মন্তব্য করেছেন কাকলি।
बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं, जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो संसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया हम काम करना चाहते हैं आम जनता के लिए, ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है। क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए। उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल के बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। নিউজ 18 বাংলায় মুখ খুলেছেন একের পর এক বেসুরো সাংসদ। আমরা অনেকজনই এর মধ্যে আছি যারা বিদ্রোহ ঘোষণা আগে থেকেই করছিলাম, একটু একটু করে নিজেদের মধ্যে ভীষণ ক্ষোভ জন্মাচ্ছিল এবং আমার মনে হলো যে এটা হাই টাইম, কারণ কিন্তু এটা না একদিনের এটা প্রতিফলন নয়। তৃণমূল কংগ্রেস আর একটা ব্লক আমরা তৈরি করছি, আমরা সেখান থেকে আমরা ওদের সাথে বসবো না। আগে তৃণমূল যা ছিল আমরা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিচ্ছি। আজকে আমরা অনেক নিজেদের মধ্যে কথা বলে সবার দেখলাম সবারই মানে ভীষণ রকমের ইস্যু ছিল, কিন্তু কেউ বলে উঠতে পারতো না। তাহলে আপনাদের দলনেত্রী কে হবেন এখন? এআইটিসি আমাদের চিফ হুইপ ছিল, তিনি আছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং ডেপুটি লিডার শতাব্দী আছে। পরিস্থিতির উপর নির্ভর করে আমাকে যেতে হলো। আমার তো অনেক চিন্তা ভাবনা করে দিদি আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভবিষ্যতে, তাহলে আমি তো জঙ্গলময় যেটা আমার চিন্তা ভাবনা সেটা আমি করতে পারবো না, তাহলে আমাকে বাধ্য হয়ে কিন্তু এই লাইনে আসতে হচ্ছে। কারণ যেহেতু এক সময় যেটা চিন্তা ভাবনা ছিল যে আমি জঙ্গলমহলে একটা সার্বিক যাতে উন্নয়ন করতে পারি তার একটা চিন্তা ভাবনা ছিল, আর সেটা যদি না হয় তাহলে তো আমার সংসদ পদের থেকে আর আমার কোনো যৌক্তিকতা নেই। আর এই হায়ের দ্বারা আমার তো মনে হচ্ছে আমাদের যারা উচ্চ নেতৃত্ব যারা আছেন ওনাদের ঘাড়ে চাপাতে হবে না। আমি বলতে চাই, কারণ হচ্ছে আইপিএফ যারা ছিল আমার কাছেও এসেছিল, ওনারা তো যেহেতু আমার 7টা বিধানসভাকে কেন্দ্র করে আমার লোকসভা, আমাকে কিন্তু একবারও কিন্তু জিজ্ঞেস করেনি যে এখানে কাকে কাকে ক্যান্ডিডেট করলে সুবিধা হবে। কারণ আমি তো সবসময় দেখছি জনগণ কার উপর রুষ্ট হচ্ছে, কার উপর ওদের বিশ্বাস আছে, কিন্তু সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি, আর যার ফলে যে যা অবস্থা সেটা হয়েছে। আর আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে টালবাহানা চলছিল, যেটা মানুষ একসেপ্ট করেনি, সেইটার বিরুদ্ধে আমরা অরিজিনাল তৃণমূল কংগ্রেস থেকে বাঁচানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা ব্লক চেয়েছি যে আমার 20 জন একসঙ্গে আমরা বসবো। শুভেন্দু অধিকারী যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমি আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো না? শুভেন্দু অধিকারী যে প্রপোজালটা দিয়েছে উই অ্যাকসেপ্টেড ইট। কি প্রপোজাল? আপনারা আপনাদের দলটা করুন, আপনাদেরকে বিজেপি করার জন্য আমন্ত্রণ করছি না, বুক ফুলিয়ে করুন। এই হারের দায়টা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? যারা দলের দায়িত্ব নিয়ে চালাচ্ছিল এককভাবে তাদের
ডাক্তার কাকলি, হুম ওকে যদি তোমরা প্রেসিডেন্ট করলে আবার বাদ দিতে গেলে কেন? হুম যা খুশি তাই করবে নাকি? দলটা কি পৈতৃক সম্পত্তি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফ সেফটি সিকিউরিটি নেই? তাকে ঘরে বাথরুমের ভেতরে মারবে, ধাক্কা মারবে, গোড়ারবে, মাথা ফাটিয়ে দেবে, কেউ প্রতিবাদ করতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে আবার চিকন্ডি দাঁড় করিয়ে ভোট করবে, নিয়ে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লাথে মেরে বার করে দেবে। তার উপর বিশ্বাস করে দলটা করবেন? ক্ষমতা হারানোর 1 মাসের মধ্যে তৃণমূলে ভাঙন, বিধানসভায় তৃণমূলের ভাঙন নজিরবিহীন, এমনটাই মন্তব্য করলেন সুখেন্দু শেখর রায়। অজয় মুখার্জি 1966 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে বাংলা কংগ্রেস খুলেছিলেন, বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু 5 বছরের মধ্যে তার দলকে তিনি কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে বাধ্য হয়েছিলেন পরিস্থিতির কারণে। কিন্তু ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের 80 জন নবনির্বাচিত বিধায়কদের মধ্যে 60 জনেরও বেশি তারা আলাদা ব্লক করে বিরোধী দলনেতার স্বীকৃতি পেয়েছেন মাননীয় স্পিকারের কাছ থেকে। এই ধরনের নজির বাংলার ইতিহাসে নেই। হারের পরও হার মানতে নারাজ তৃণমূল, জনগণের রায়কে অসম্মান তৃণমূলের, গণতান্ত্রিক শিষ্টাচার পর্যন্ত দেখাতে পারেনি তৃণমূল, এমনটাই তোপ দাগলেন সুখেন্দু শেখর রায়। হেরে যাওয়ার পরও একটা পর্যবেক্ষণ হয়, পর্যালোচনা হয়। একটা কারণ বলা হয়েছে যে নির্বাচন কমিশন এবং আধা সেনা মিলিয়ে আমাদের হারানো হয়েছে, এর বাইরে আর কোনো ব্যাখ্যা হলো না। অর্থাৎ আমরা কোনো পাপ করিনি, আমরা কোনো অপরাধ করিনি, এটা জনগণের রায়কে অসম্মান করা। আর গণতন্ত্রে যদি জনগণের রায়কে অসম্মান করি তাহলে সেই দল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। ইন্দিরা গান্ধীর মতো মানুষ, যাকে তখনকার বিরোধীরা ডিক্টেটর বলতেন, তিনি পরাজয়ের পরে রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিলেন এবং 2 লাইনের একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রেসকে যে জনতার রায় আমি মাথা পেতে নিলাম। এটা গণতান্ত্রিক শিষ্টাচার, গণতান্ত্রিক সৌজন্য, যেটা ইন্দিরা গান্ধী দেখাতে পেরেছিলেন, তথাকথিত ডিক্টেটর। আমরা এই শিষ্টাচারটা পর্যন্ত দেখাইনি। এবার দিল্লির অফিসও কি হাতছাড়া হবে তৃণমূলের? দিল্লিতে পার্থ ভৌমিকের বাংলোয় তৃণমূলের অফিস, বাংলো ছাড়ার আবেদন করেন সাংসদ পার্থ ভৌমিক। পার্থ ভৌমিকের আবেদনের ভিত্তিতে বাড়ি বদল, পার্থকে বাংলোর বদলে ফ্ল্যাট লোকসভার সচিবালয়। এবার দিল্লিতে তৃণমূল অফিসের ঠিকানা বদল। দিল্লির অফিসও কি এবার হাতছাড়া হবে তৃণমূলের, সেই প্রশ্ন উঠছে। কারণ দিল্লিতে পার্থ ভৌমিকের বাংলোয় তৃণমূলের অফিস, এখন বাংলো ছাড়ার আবেদন করেন সাংসদ পার্থ ভৌমিক। আর পার্থ ভৌমিকের আবেদনের ভিত্তিতে বাড়ি বদল, পার্থকে বাংলোর বদলে ফ্ল্যাট লোকসভার সচিবালয়ের। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। আর এই মুহূর্তের বড় খবরে নজর রাখতেই হচ্ছে, রাজ্যের মন্ত্রীদের দপ্তর বন্টন চূড়ান্ত। কোন মন্ত্রীর কাছে কি দপ্তর যাচ্ছে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, আরো ডিটেল আপডেট নেব আমরা ভেঙ্কটেশ্বরের কাছ থেকে। তবে তার আগে একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই আমরা দেখেছিলাম নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং যেখানে মন্ত্রীদের নাম ঘোষণা করেছিলেন মুখ্য সচিব, এবং তারই পাশাপাশি মনোজ আগরওয়াল নাম ঘোষণা করেছিলেন। এবং আমরা দেখেছিলাম যে বিধায়করা শপথ নিয়েছিলেন, একই সঙ্গে শপথ নিয়েছিলেন পূর্ণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রীরাও। কারা কারা পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নবগঠিত বিজেপির যে মন্ত্রিসভা, সেখানে আমরা দেখেছিলাম দীপক বর্মন, যিনি ফালাকাটা থেকে জয়লাভ করেছিলেন, তাপস রায়, যিনি মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, শঙ্কর ঘোষ, যিনি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, কুমারগ্রাম থেকে জিতে মনোজ কুমার ওরাও, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে, এরা একের পর এক জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, চিকিৎসক শারদদত্ত মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অরূপ কুমার দাস, অজয় পোদ্দার এবং দুধ কুমার মণ্ডল, এরা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কারা কারা কোন কোন দপ্তর পাচ্ছে একটু জানার চেষ্টা করি, সূত্র কি বলছে। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর,
দ্বিতীয় দফার যে ক্যাবিনেটের যারা মন্ত্রীরা হিসেবে শপথ নিয়েছিলেন, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে, সেখানে 13 জন শপথ নিয়েছিলেন। তুমি জানো যে দীপক বর্মন ফালাকাটা থেকে জয়ী প্রার্থী, তাপস রায় মানিকতলা বিধানসভা কেন্দ্র, ডাক্তার শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র, কুমারগ্রাম থেকে মনোজ কুমার ওরাও, অর্জুন সিং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি বিধায়ক, গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে জয়ী প্রার্থী বিজেপি প্রার্থী বিধায়ক, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি থেকে জয়ী বিধায়ক, স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্র থেকে জয়ী বিধায়ক, ডাক্তার শরদ্দত্ত মুখোপাধ্যায় যিনি বিধাননগর বিধানসভার বিধায়ক, কল্যাণ চক্রবর্তী খড়দা থেকে জয়ী বিজেপি বিধায়ক, অরূপ কুমার দাস কাঁথি দক্ষিণ থেকে তিনি জিতেছিলেন এবং বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন। ক্যাবিনেট হিসেবে দ্বিতীয় ক্যাবিনেট হিসেবে অরূপ কুমার দাস, অজয় পোদ্দার কুলটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেন এবং দুধ কুমার মণ্ডল ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তিনি দ্বিতীয় দফার যে ক্যাবিনেটের মন্ত্রীরা শপথ নিয়েছিলেন সেই তালিকায় ছিলেন। অর্থাৎ 13 জন কিন্তু দ্বিতীয় দফার ক্যাবিনেটে তারা শপথ নিয়েছিলেন। এদের মধ্যে থেকে তোমাকে যেটা বললাম যে অর্থমন্ত্রী হতে পারেন, অর্থমন্ত্রী রাজ্যের নয়া অর্থমন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত। তুমি জানো যে স্বপন দাশগুপ্ত যিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন, সেই স্বপন দাশগুপ্ত কিন্তু পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তাপস রায় দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী তাপস রায়, তিনিও ইতিমধ্যে দ্বিতীয় যে ক্যাবিনেট যে মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছিলেন সেখানে তাপস রায়ও ছিলেন। তাকে কিন্তু শিল্পমন্ত্রী করা হতে পারে, তার হাতে কিন্তু শিল্প দপ্তর যাচ্ছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। বিধাননগর যে বিধানসভা কেন্দ্র যেখানে বিশিষ্ট চিকিৎসক শারদদত্ত মুখোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যে নামগুলো আমরা ইতিমধ্যে কিছুক্ষণ ধরেই জানাচ্ছি দর্শকদের, তাদের তালিকা কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তালিকা কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই সরকারিভাবে কিন্তু তাদের নাম জানানো হবে। এবং তোমাকে এর আগেও বলছিলাম যে তুমি জানো যে দুধ কুমার মণ্ডল যিনি বীরভূমের ময়ূরেশ্বর যে বিধানসভা কেন্দ্র সেখান থেকে জিতেছেন এবং দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রীরা যারা শপথ নিয়েছিলেন সেই দুধ কুমার মণ্ডল তিনিও সেই শপথ নিয়েছিলেন, মন্ত্রীদের তালিকায় ছিলেন। সেই দুধ কুমার মণ্ডল তিনি কৃষি মন্ত্রী হতে পারেন, কৃষি দপ্তর তার হাতে যেতে পারে, দপ্তর বন্টন হওয়ার সময় কৃষি দপ্তর তার হাতে যেতে পারে। পরিবহন মন্ত্রী তুমি জানো যে অর্জুন সিং নোয়াপাড়া বিধানসভা থেকে জিতেছেন, সেই অর্জুন সিং এর হাতে পরিবহন দপ্তর, সেই পরিবহন দপ্তর কিন্তু পরিবহন মন্ত্রী রাজ্যের নয়া পরিবহন মন্ত্রী হতে পারেন অর্জুন সিং। এবং ট্যুরিজম মিনিস্টার অর্থাৎ পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী বিজেপি বিধায়ক যিনি জিতেছেন, সেই শঙ্কর ঘোষ তিনিও দ্বিতীয় দফার যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন এবং পর্যটন মন্ত্রী হিসেবে শঙ্কর ঘোষের নাম উঠে আসছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি যে দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রীরা যারা শপথ নিয়েছিলেন তার মধ্যে তুমি জানো যে কুলটি বিধানসভা কেন্দ্রের অজয় পোদ্দার, সেই অজয় পোদ্দার কিন্তু শ্রমমন্ত্রী রাজ্যের নয়া